ক্ষমতার দম্ভে আগ্রাসন বাড়াচ্ছে আমেরিকা, আর যত বয়স বাড়ছে ততই আগ্রাসনের মাত্রা বাড়ছে ট্রাম্পের। আমেরিকা ফার্স্ট নীতি আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্যিক চুক্তির চিরাচরিত কাঠামোগুলোকে আমূল বদলে দিচ্ছে। ভেনেজুয়েলা, কলম্বিয়ার পর কেন সবুজ দ্বীপের দিকে নজর মার্কিন প্রেসিডেন্টের? গ্রিনল্যান্ড দখলের হুমকির পেছনে আসল রহস্য কি? পৃথিবীতে নজরদারি চালাতে আমেরিকার গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ডের মাটি প্রয়োজন কেন? চীন বা রাশিয়া নয়, ট্রাম্পের আগ্রাসনের কবলে পড়ছে মিত্র শক্তিগুলো। ট্রাম্পের এই আগ্রাসন কি তবে এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক শক্তি প্রদর্শন? আমেরিকা আজ যে দেশকে হুঁশিয়ারি দিচ্ছে, কাল সেই তার দর কষাকষির সঙ্গী। এই অনিশ্চয়তার রাজনীতির জন্যই সমগ্র বিশ্ব আজ অস্থির, অশান্ত হয়ে উঠছে। ট্রাম্পের অবস্থান কি একঘরে করছে আমেরিকাকেই? আমেরিকা কি আদৌ আর কখনো বহুপাক্ষিক দায়িত্বশীল নেতৃত্বে ফিরতে পারবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের 2003-এর ইরাক যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে। সিকিউরিটি অফ কাউন্সিলের সামনে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যাবার পক্ষে বার্তা দিয়েছিলেন আমেরিকার তৎকালীন সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল। তার দাবি ছিল, সিআইএর কাছে পরিষ্কার প্রমাণ আছে যে ইরাকে লুকোনো আছে গণবিধ্বংসী অস্ত্র, ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন। এই কথাটি 17 বার ব্যবহার করতে দেখা গিয়েছিল কলিনকে। তারপর সমস্ত সংবাদ মাধ্যম, গণমাধ্যমে জনমত তৈরি করা হয় সেই হিসেব অনুযায়ী, যাতে বিষয়টাকে আগ্রাসন হিসেবে দুনিয়ার কাছে প্রমাণ না হয়। তারপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা। পরবর্তীতে দেখা যায় যে পাওয়েলের উপস্থাপিত অধিকাংশ গোয়েন্দা তথ্যই ছিল সম্পূর্ণ ভুল। ইরাকে কোনো সক্রিয় গণবিধ্বংসী অস্ত্র খুঁজেই পাওয়া যায়নি। আর এখন সময় বদলেছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। তার অবশ্য এত রাগঢাক কিছু নেই। যার কাজকে সমর্থন করার জন্য 1823 সালের প্রেসিডেন্ট জেমস মনরোর তৈরি মনরো ডক্ট্রিনকে ব্যবহার করছেন। কি এই মনরো ডক্ট্রিন? এই ডকুমেন্টে বলা হয়, ইউরোপিয়ান কোনো দেশ পশ্চিম গোলার্ধের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। পশ্চিম গোলার্ধের দায়িত্ব সম্পূর্ণ আমেরিকার। আত্মগরিমায় ডুবে থাকা ট্রাম্পের মতে তিনি মনরো ডক্ট্রিন ছাড়িয়ে এখন আরও উচ্চতর, মানে ডনরো ডক্ট্রিনায় পৌঁছে গিয়েছেন। তা না হলে কি আর ওই রাতারাতি ভেনেজুয়েলায় এমন সফল একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারেন? কিন্তু এখানেও অবশ্য আমেরিকার দাবি, ওই নিকোলাস মাদুরোর মতন একজন নার্কো টেস্ট নিয়ন্ত্রক এবং এক নায়ককে পদচ্যুত করে গ্রেপ্তার করে আমেরিকার আইনের আওতায় এনে আসলে ভেনেজুয়েলাতে গণতন্ত্র ফিরিয়ে আনতে সাহায্য করেছে তারা। কিন্তু এমনটা কি করা যায়? তা যে যায় না তা আমরা সবাই জানি। যদিও সার্বভৌমত্ব লঙ্ঘন বা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করেননি ট্রাম্প। ভেনেজুয়েলার মানুষদের গণতন্ত্রের ওপর তো তাদেরই অধিকার, সেই সিদ্ধান্ত তো কখনোই অন্য একটি শক্তিশালী দেশের হতে পারে না। তাহলে কি কারণে এই আক্রমণ? নেপথ্যে উঠে এসেছে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার, পেট্রো ডলার ব্যবস্থা সহ একাধিক কারণ। কিন্তু বিষয় হচ্ছে, এখানেই কিন্তু থেমে থাকেননি ট্রাম্প। তারপর থেকে কখনো কলম্বিয়া, কিউবাকে হুমকি দিচ্ছেন, আবার ডেনমার্কের টেরিটরিতে থাকা গ্রিনল্যান্ডকে অচিরেই অধিগ্রহণ করার কথাও স্বাভাবিকভাবেই ঘোষণা করছেন। গ্রিনল্যান্ড নিয়ে তো ট্রাম্পকে বলতে শোনা গেছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনায় যে সমস্ত দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না, তাদের ওপর চড়া হারে শুল্ক বা ট্যারিফ চাপানো হবে। হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন আমেরিকার। এ বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না। যদিও গ্রিনল্যান্ড কিন্তু মোটেও আমেরিকার সঙ্গে যুক্ত হতে চায় না, তা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তাদের দাবি, তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চায়। এমনকি তারা জানিয়েছে যে মুহূর্তে ট্রাম্প ডেনমার্কে আগ্রাসন চালাবে, সেই মুহূর্তে ন্যাটো ভেঙে যাবে। অন্যদিকে ডেনমার্ক
গ্রিনল্যান্ডের পাশে রয়েছে বহু ইউরোপীয় দেশও। সেনা পাঠানোর কথাও ভাবছে তারা। তবে শুধু তো ইউরোপে নয়, ঘরের অন্দরেও বাধার মুখে এখন ট্রাম্প। আমেরিকান কংগ্রেসের এক প্রতিনিধি দল সম্প্রতি কোপেনহেগেন সফরে গিয়ে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু এসব কথা বোধহয় কানে যাচ্ছে না ওই ট্রাম্পের। তাহলে এর নেপথ্যে কারণটা ঠিক কি? কেনই বা ট্রাম্প মরিয়া হয়ে উঠেছে ওই গ্রিনল্যান্ড দখল করার লক্ষ্যে? দেখুন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জোর দিয়েছেন আমেরিকা ফার্স্ট নীতিতে, অর্থাৎ আমেরিকা আগে বাকিরা পরে। এই ভাবনাটাই তার কূটনীতিকে আগ্রাসী করে তুলেছে। আর তার সবচেয়ে আশ্চর্যের বিষয়, ট্রাম্পের এই নীতির প্রথম শিকার তার বন্ধুরাই। ঠিক যেমন জার্মানি বা ফ্রান্সের মতন দেশ আমেরিকার দীর্ঘদিনের মিত্র ছিল। কিন্তু ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা করেন যে ইউরোপ থেকে আসা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক বসবে। এর ফলে ইউরোপীয় কোম্পানিগুলোর পণ্য আমেরিকায় বিক্রি করা কঠিন এবং ব্যয়বহুল হয়ে যায়। তাছাড়া এতে তাদের শিল্প এবং কর্মসংস্থান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। অথচ মিত্র দেশ হওয়া সত্ত্বেও কোনো আলোচনার সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়। আবার যেমন কানাডা বা মেক্সিকো, এই দুটি দেশ আমেরিকার সঙ্গে বহু বছর ধরে NAFTA নামক একটি বাণিজ্য চুক্তিতে ছিল। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের মনে হলো এই চুক্তি আমেরিকার জন্য খারাপ। ট্রাম্প তো এই চুক্তিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ চুক্তি বলেও বর্ণনা করেছেন। এরপর প্রবল চাপে পড়েছিল মেক্সিকো এবং কানাডা। নতুন চুক্তিতে সই করতে রীতিমতো বাধ্য হন তারা, যা বর্তমানে ওই USMCA বা ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট নামে পরিচিত। আর এটি ছিল মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে ব্যবসায়িক লাভ ক্ষতির হিসেব। এই চুক্তির শর্ত অনেক বেশি কঠোর, অর্থাৎ সেই আমেরিকার শর্তই মেনে চলতে হবে, এটাই হলো শেষ কথা। আর এছাড়াও আমেরিকার দুই সামরিক মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও দেখুন না, দুই দেশেই মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অথচ ট্রাম্প হঠাৎ করেই জানান দিল যে আমেরিকা আর বিনা পয়সায় তাদের নিরাপত্তা দেবে না, বেশি টাকা না দিলে সেনা তুলে নেওয়া হবে। অর্থাৎ ক্ষমতালোভী ট্রাম্পের কাছে নিরাপত্তাটাও যেন এখন এক ধরনের ভাড়ার পরিষেবা। বন্ধুত্ব, কৌশলগত সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে অর্থ আর ক্ষমতার লোভ। সেই লোভেই কি এবার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের? কেন গ্রিনল্যান্ড দখল নিতে এত মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে রয়েছে এই গ্রিনল্যান্ড দ্বীপটি। মাত্র 56,000 জনসংখ্যার এই দ্বীপটি বিশ্বের বৃহত্তম দ্বীপ। আর এটি রয়েছে বর্তমানে ডেনমার্কের নিয়ন্ত্রণে। অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা এবং উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব দ্বীপটির স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ পালন করে। আর বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেয় ডেনমার্ক সরকার। তবে আমেরিকার দাবি, ভবিষ্যতে রাশিয়া এবং চীন থেকেই আমেরিকার মাটিতে আকাশপথে হামলা হতে পারে বলে আশঙ্কা। সেই আশঙ্কা দূর করতে গ্রিনল্যান্ড দখল করতে চায় এখন ট্রাম্প প্রশাসন। সত্যি কি তাই, নাকি এর নেপথ্যে রয়েছে আরও অন্য কোনো কারণ, ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? দেখুন, ট্রাম্পের এই গ্রিনল্যান্ড দখলের চিন্তা আসলে আমেরিকার বহুদিনের কৌশলগত স্বার্থেরই খোলাখুলি প্রকাশ। ভেবে দেখুন, একে তো গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, আর জনসংখ্যা মাত্র 56,000। এই বৈপরীত্যই কিন্তু গ্রিনল্যান্ডকে আমেরিকার চোখে সোনার খনি করে তুলেছে। কারণ প্রথমত এই গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক এবং আর্কটিক অঞ্চলের ঠিক মাঝখানে অবস্থিত। আর সেখান দিয়েই ভবিষ্যতে বাণিজ্য পথ, সাবমেরিন রুট এবং সামরিক চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব আমেরিকার পক্ষে। ইতিমধ্যে এই গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে আমেরিকার প্যাসিফিক স্পেস ফোর্স এয়ার বেস সেখানে রয়েছে, যেখান থেকে তারা রাশিয়া এবং উত্তর মেরু অঞ্চলের ওপর নজরদারি চালায়। এখানে শক্তিশালী আর্লি ওয়ার্নিং রাডারও রয়েছে, যা রাশিয়ার দিক থেকে ধেয়ে আসা কোনো সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট সংক্রান্ত হুমকি শনাক্ত করতে ব্যবহার করা হয়। ফলে এই দ্বীপ এখন আমেরিকার জন্য এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয় কারণ অর্থনীতি এবং খনিজ সম্পদ। বরফ গলার সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ডের নিচে লুকিয়ে থাকা রেয়ার আর্থ এলিমেন্ট, ইউরেনিয়াম, তেল এবং গ্যাসের সম্ভাবনা সামনে আসছে, যা ভবিষ্যতে প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, চিপ উৎপাদন এবং অস্ত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের আগেই জানিয়েছি একটি এপিসোডে যে চীন ইতিমধ্যেই এই রেয়ার আর্থ মানে বিরল খনিজ বাজারে একচেটিয়া দখল করে রেখেছে। আর আমেরিকা সেই নির্ভরতা ভাঙতে এখন মরিয়া। সেখানে গ্রিনল্যান্ড একটি বিকল্প উৎস হয়ে উঠতেই পারে। আর চতুর্থ কারণ হিসেবে উঠে আসছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। কারণ একদিকে রাশিয়া আর্কটিকে নতুন সামরিক ঘাঁটি বানাচ্ছে, আবার অন্যদিকে চীন নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে আমেরিকার কাছে গ্রিনল্যান্ড দখল মানে প্রতিদ্বন্দ্বীদের আটকে রাখার একটা কৌশলগত কারণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট আবার সম্প্রতি দাবি করেছেন গ্রিনল্যান্ডের ওপর আমেরিকার নিয়ন্ত্রণ তার পরিকল্পিত গোল্ডেন ডোম বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই গোল্ডেন ডোম কি? দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি যে পেন্টাগনের হোমল্যান্ড মিসাইল ডিফেন্স বা অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং মহাকাশ নজরদারির নেটওয়ার্কের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে এই গোল্ডেন ডোমকে। ভবিষ্যতে উত্তর মেরুবলয়ে রাশিয়া এবং চীন ফৌজের সম্ভাব্য হামলার মোকাবেলা করাই এই পরিকল্পনার প্রধান লক্ষ্য বলে দাবি একাধিক সংবাদ মাধ্যমের। আর দেখুন, ইসরায়েলের আয়রন ডোম বা রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মূলত মাটি থেকেই পরিচালিত হয়। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশে ঢুকলেই সেগুলোকে মাটিতে বসানো রাডার এবং লঞ্চার দিয়ে ধ্বংস করা হয়। কিন্তু আমেরিকার নতুন পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থায় গোল্ডেন ডোম একেবারেই আলাদা, কারণ এটি মহাকাশ থেকে পরিচালিত হবে। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার মুহূর্তে বা বায়ুমণ্ডলের বাইরে থাকতেই তাকে ধ্বংস করে দেওয়া হবে। জানা যাচ্ছে এই প্রকল্পের অধীনে পৃথিবীর কক্ষপথে 1000-এরও বেশি কৃত্রিম উপগ্রহ বসানো হবে। আর এই উপগ্রহগুলোতে থাকবে অত্যাধুনিক সেন্সর, লেজার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র। এগুলো সারাক্ষণ পৃথিবীর চারিদিকে নজর রাখবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি আমেরিকা বা তার সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে গোল্ডেন ডোম সেই ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারবে। তাছাড়া এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হবে। ফলে কোন ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়তে পারে সেটাও মুহূর্তের মধ্যে হিসেব কষে ফেলবে এই গোল্ডেন ডোম। যদি দেখা যায় ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে বা জনবসতিহীন এলাকায় পড়ছে, তাহলে গোল্ডেন ডোম সেটিকে ধ্বংস করবে না। এতে অপ্রয়োজনীয় অস্ত্র ব্যবহারও বন্ধ থাকবে, আবার খরচও বাঁচবে। গোল্ডেন ডোমের আরেকটি বড় ক্ষমতা হলো এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ঠেকাতে পারবে। এই ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণ বা তারও বেশি বেগে চলে। এমন ক্ষেপণাস্ত্র ছোড়ার মাত্র 10 সেকেন্ডের মধ্যেই এই গোল্ডেন ডোম সেটিকে শনাক্ত করে বায়ুমণ্ডলের বাইরেই তাকে ধ্বংস করতে পারবে। এর জন্য উপগ্রহগুলোতে বসানো হবে অত্যন্ত শক্তিশালী সেন্সর এবং এমন প্রযুক্তি যার সাহায্যে মহাকাশ থেকেই ওভারহেড ধ্বংস করা সম্ভব। আর এই প্রকল্পের জন্যই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নজর রয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের দিকে। পেন্টাগনের আশঙ্কা, ভবিষ্যতে রাশিয়া বা চীন থেকে যদি আমেরিকার উপর ক্ষেপণাস্ত্র হামলা হয়, তাহলে তা উত্তর মেরু অঞ্চলের দিক দিয়েই আসতে পারে। তাই ওই অঞ্চল কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এমন একটি গোল্ডেন ডোম তৈরির পরিকল্পনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইঙ্গিত অনুযায়ী 2039 সালের মধ্যে এই গোল্ডেন ডোম পুরোপুরি কার্যকর করার লক্ষ্য রয়েছে। আগামী প্রায় 2 দশকে এই প্রকল্পে খরচ হতে পারে $83,100 কোটি, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 76 লক্ষ কোটি টাকা। আর এই বিশাল প্রকল্পের দায়িত্বে রয়েছেন মার্কিন স্পেস ফোর্সের প্রধান জেনারেল মাইকেল গুয়েটলিন। গুয়েটলিন একজন 4 স্টার জেনারেল, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প একজন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি হিসেবে আগেও অভিহিত করেছেন। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে চীন এবং রাশিয়া উভয়ই গভীরভাবে অস্থিতিশীল বলে সমালোচনা করেছিল গত বছরই।
চীনের দাবি ছিল এই পরিকল্পনা আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকিতে ফেলবে, কারণ এটি মহাকাশে সামরিকীকরণ বাড়াবে এবং অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করবে। সব মিলিয়ে এই মুহূর্তে সমগ্র বিশ্বের নজর আপাতত ওই আমেরিকার দিকে। ট্রাম্পের ভূমিকা এখানে আলাদা করে বোঝার দরকার রয়েছে, কারণ তিনি কূটনীতিকে দেখেন ব্যবসার মতো করে, যেখানে টাকা, চুক্তি আর চাপই শেষ কথা বলবে, আর সার্বভৌমত্ব বা ইতিহাস সেখানে গৌণ থাকবে। তাই তিনি ভেবেছিলেন ডেনমার্ককে প্রস্তাব দিলেই বিষয়টা মিটে যাবে, আর না মানলে কূটনৈতিক শীতলতা দেখানো যাবে। কিন্তু বাস্তবতা হলো গ্রিনল্যান্ড এখনও আর নিছক ডেনমার্কের সম্পত্তি নয়। এখানে সাহিত্য শাসনও আছে, স্থানীয় ইনুইট জনগোষ্ঠীর রাজনৈতিক কণ্ঠস্বরও আছে, আর সর্বশেষ তারা ঔপনিবেশিক যুগের মতো বাইরের সিদ্ধান্ত চুপচাপ মেনে নিতে রাজি নয়। ফলে আমেরিকা বরাবরের মতোই নিরাপত্তার অজুহাতে বা সামরিক উপস্থিতি বাড়িয়ে অর্থনৈতিক নির্ভরতা তৈরি করে গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করতে পারে। আমেরিকা চাইলে গ্রিনল্যান্ডের অবকাঠামো, খনি, বিমানবন্দর আর নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে যেতে পারে, যেখানে ডেনমার্ক চালাবে অলিখিতভাবে ট্রাম্পই। তবে মনে রাখতে হবে যে ট্রাম্প থাকুন বা না থাকুন, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার আগ্রহ কোনো ব্যক্তিগত খেয়াল নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কৌশলের অংশ, যেখানে আজ কথায়, কাল চুক্তিতে, পরশু আবার ডিরেক্ট ঘাঁটিতে প্রভাব বিস্তারের পরিকল্পনা রয়েছে। ফলে গ্রিনল্যান্ডের এই পরিস্থিতি আসলে আমাদের ভবিষ্যতের পৃথিবীর ছবিটাই দেখাচ্ছে, যেখানে বরফ গলার সঙ্গে সঙ্গে শুধু ভূগোল নয়, নৈতিকতার আন্তর্জাতিক নিয়মও গলে যেতে বসেছে। আর এই আবহে একটাই প্রশ্ন উঠে আসছে, আর তা হলো বিশ্ব কি সত্যি উপনিবেশ পরবর্তী যুগে এসেছে, নাকি উপনিবেশের রূপটাই শুধু বদলে গেছে? যদি উত্তরটা দ্বিতীয়টাই হয়, তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী আগ্রহ কোনো ব্যতিক্রম নয়। এটি আসলে আসন্ন সময়ের ট্রেলার, যেখানে বরফ গলবে, সম্পদ বেরোবে, আর সেই সঙ্গে গলে যাবে বিশ্বজুড়ে সার্বভৌমত্বের ধারণাটাও। আজ এ পর্যন্তই। নমস্কার।